ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একবার বলেছিলেন, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস, নো পার্মানেন্ট এনিমিস, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। অর্থাৎ রাজনীতিতে চিরস্থায়ী কোনো শত্রু নেই, রাজনীতিতে চিরস্থায়ী কোনো বন্ধুও নেই, শুধু চিরস্থায়ী স্বার্থ আছে। আসলে কি রাজনীতিতে চিরস্থায়ী কোনো শত্রু বা চিরস্থায়ী কোনো বন্ধু থাকে না? গত কয়েকদিন আগেও হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দল সম্পর্কে বলেছিলেন, জামাত কি ইসলামী দল এটা নাকি সে জানেই না। ইসলামিক দল কারা কারা বাংলাদেশে? জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই ধরনের জামাত ইসলাম ইসলামী কি ইসলামিক দল নাকি? আমি তো জানি না। অথচ এর কয়েকদিনের ব্যবধানেই হাসনাত আব্দুল্লাহ ও তার দল জামাতের সাথে নির্বাচনী জোট বেঁধেছে। আবার বিএনপি আর জামাতেরও গত কয়েক বছর ধরে নির্বাচনী জোট ছিল। তখন তাদের সম্পর্কটা অনেকে রাজনীতি বন্ধুত্ব হিসেবেও দেখতো, কিন্তু সময় বদলেছে, বাস্তবতা বদলেছে। আজকে আমরা দেখতে পাই সেই একই জামাত ও একই বিএনপির সম্পর্কটা সম্পূর্ণ বিপরীত। বিএনপির চোখে জামাত হয়ে পড়েছে বড় রাজনৈতিক বাধা, জামাতের চোখে বিএনপি হয়ে উঠেছে চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দুর্নীতিবাজির দল। তাহলে প্রশ্নটা আবার এখানে চলে আসে, এটা কি আসলে আদর্শ লড়াই নাকি চার্চিলের বলা সেই স্থায়ী রাজনীতি? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব বাংলাদেশের ইতিহাসে কিভাবে রাজনীতিতে বন্ধুত্ব ও শত্রুতা সময়ের সাথে সাথে বদলেছে। চার্চিলের বলা সেই উক্তিটা বাস্তবেও কি বাংলাদেশের রাজনীতিতেও খাটে, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় বড় দলগুলোর বাস্তব সমীকরণ। সাল 1975 বঙ্গবন্ধু হত্যার পর থেকে বাংলাদেশে সামরিক শাসন শুরু হয় এবং রাষ্ট্রীয় অস্থিরতা শুরু হয়, যার ফলে 75-এর শেষের দিকে ক্ষমতা হাতে নেন জিয়াউর রহমান। তারপর তিনি 1977 সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আর জিয়াউর রহমানের ক্ষমতা চলাকালে কিন্তু দেশে মোটামুটি একটা স্বস্তির আভাস এসেছিল। 1981 সালে জিয়াউর রহমান শহীদ হলে ক্ষমতা হাতে নেন হোসাইন মোহাম্মদ এরশাদ। আর এই এরশাদের শাসনামলে অবৈধ শাসন, নির্বাচন নিয়ে অনিয়ম, বিরোধী দলগুলোর দমন, অর্থনৈতিক ও প্রশাসনিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে, যার ফলে 1990 সালে ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দলগুলো মিলে এরশাদ বিরোধী বিক্ষোভে অংশ নেয়। এতে 1990 সালে এরশাদেরও পতন হয়। আর 90 এরশাদের পতনের পর 1991 সালের 29 ফেব্রুয়ারি গণতান্ত্রিক নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এখান থেকে কিন্তু আজকের মূল বিষয়টা শুরু। 91 সালের এই সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করছিল আওয়ামী লীগ, বিএনপি ও জামাত সহ ছোট বড় সকল রাজনৈতিক দল। কিন্তু এই নির্বাচনে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল বিএনপি এবং জামাতের জোট। নির্বাচনে দুই দলেরই জনপ্রিয়তা থাকলেও তারা এককভাবে সরকার গঠন করতে পারবে কিনা এটা নিয়ে তাদের মধ্যে সন্দেহ ছিল। এই জোটে বিএনপির উদ্দেশ্য ছিল বিএনপির সরকার ক্ষমতায় আসা ও সরকার গঠন করা আরো নিশ্চিত হয়ে যাওয়া, ভোট ব্যাংক ও নির্বাচনী সুবিধা আরো নিশ্চিত হয়ে যাওয়া, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় আরো সহজভাবে করা। ওইদিকে জামাতের উদ্দেশ্য ছিল 71-এর পরে জামাতের জাতীয় পর্যায়ে যে ইমেজটা নষ্ট হয়েছে সেই ইমেজটা আবার পুনরায় ফিরে পাওয়া, নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করা, স্থানীয় ভোট ব্যাংক বাড়াতে থাকা, জাতীয় পর্যায়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা। আর এই জোটের ফলেই কিন্তু 1991 সালের এই নির্বাচনে জয়ী হয় বিএনপি এবং সরকার প্রধান হন বেগম খালেদা জিয়া। নির্বাচনে জয়ী হওয়ায় শুরুতে জোট সমন্বয় ও বন্ধুত্ব থাকলেও সময়ের সঙ্গে স্বার্থের সংঘাত, আদর্শগত পার্থক্য ও রাজনৈতিক চাপ এবং নেতৃত্বের দ্বন্দ্বের কারণে 1996 সালের নির্বাচনের আগে জোট কার্যত ভেঙে যায়। আর এই সম্পর্ক টানাপোড়ার কারণে কিন্তু 96 সালের যে নির্বাচনটা এটা কিন্তু বিএনপি এবং জামাত আলাদা আলাদা ভাবে করে। আর এতে এক সময়ের বন্ধু পরিণত হয় প্রতিদ্বন্দ্বিতে। 1990 সালে এরশাদের বিরুদ্ধে যে গণ আন্দোলনটা হয়েছিল না, এতে কিন্তু বিএনপি, জামাত সহ ছোট বড় আরো নানা দল অংশগ্রহণ করে, যার মধ্যে আওয়ামী লীগ অন্যতম। অথচ 96 সালের এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য সেই জাতীয় পার্টির সাথে জোট করে। এখন প্রশ্ন হলো, যাদের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটালো তাদের সাথে আবার কিভাবে জোট করলো? এখানেই ঘেটে যায় চার্চিলের সেই বিখ্যাত উক্তি, চিরস্থায়ী স্বার্থ। আওয়ামী লীগ চাইতেছিল বিএনপি কে হারিয়ে ক্ষমতা আসা নিশ্চিত করা, সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা, বাস্তব রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখা। ওইদিকে জাতীয় পার্টি চাইতেছিল এরশাদের পতনের পর জাতীয় পর্যায়ে তাদের যে রাজনৈতিক ইমেজটা নষ্ট হয়েছে সেটা আবার ফিরে পাওয়া। এক কথায় বলতে গেলে তাদের রাজনৈতিক পুনর্বাসন করা, ক্ষমতার কাছাকাছি থেকে প্রভাব বজায় রাখা, রাজনীতির মূল স্রোতে আবার ফিরে আসা। আর এই জোটের ফলে 96 সালের এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে, যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
96 সালের এই নির্বাচনের পরে জামাত এবং বিএনপির সম্পর্কের মতোই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সম্পর্কটা কিন্তু বেশি দিন টিকেনি। সময় গড়ানোর সাথে সাথে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে ধীরে ধীরে ফাটল দেখা দেয়। ক্ষমতা ভাগাভাগি নিয়ে অসন্তোষ, রাজনৈতিক সিদ্ধান্তে মতবিরোধ এবং নিজ নিজ দলীয় স্বার্থ রক্ষার চাপ সবকিছু মিলিয়ে তাদের এই জোট আর বেশি দিন স্থায়ী হয়নি। এই ফাটলের পরে জাতীয় পার্টি আওয়ামী লীগ থেকে দূরে সরে যায়। পরে তারা আওয়ামী লীগের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতায় যায় এবং 2001 সালের জাতীয় নির্বাচনে জামাত এবং বিএনপির সাথে মিলে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়। এক সময়ের আন্দোলনের সঙ্গী, এক সময়ের জোট সঙ্গী, আবার সময়ের প্রয়োজনে হয়ে যায় প্রতিপক্ষ। এটাই বাস্তব রাজনীতির চেহারা। 1991 সালে বিএনপি জামাত জোট করে, সেই জোট 1996 সালের আগে কিন্তু ভেঙে যায়। সময় বদলানোর সাথে সাথে রাজনৈতিক সমীকরণও বদলায়, ফলে সেই বিএনপি এবং জামাতি আবার 2001 সালে জাতীয় নির্বাচনে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করে। একেই বলে রাজনীতির সম্পর্ক ভাঙে ও গড়ে, আদর্শের কারণে নয়। রাজনীতিতে সম্পর্ক ভাঙে ও গড়ে যখন স্বার্থ বদলে যায়। ঠিক আছে, এখন চলেন পুরনো অধ্যায় শেষ করি, এবার একটু নতুন কিছু নিয়ে আলোচনা করি। গত 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি একেবারে পরিবর্তিত হয়ে যায়। নতুন বাস্তবতার আলোকে বাংলাদেশের রাজনীতির স্বার্থ, জোট এবং দ্বন্দ্বের চিত্র বদলে গেছে। চলুন এবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। গত কয়েক মাস আগেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিএনপি সম্পর্কে বলেছিল বিএনপি নাকি চাঁদাবাজি, দুর্নীতিবাজি এবং ক্ষমতা অপব্যবহারকারী। তার মাত্র কয়েকদিন পরে সেই একই নুরুল হক নূর বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। এছাড়াও সেই নুরুল হক নূরের দলই বিএনপির সঙ্গে সমঝোতা বা নির্বাচনী জোট করেছে সেই একই রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আগে বিএনপির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করছিল, এখন স্বার্থের কারণে নির্বাচনী সমীকরণে তাদের পাশে দাঁড়াচ্ছে। জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের সময় তিনি নিজেকে তুলে ধরেছিলেন একটি ভিন্ন ধারার রাজনৈতিক প্রতিনিধি হিসেবে। গত কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ বলতো জামাত নাকি ইসলামী দল, এটা নাকি সে জানতোই না। কিন্তু এর কিছুদিন পরেই সময় বদলেছে, বাস্তবতা বদলেছে। নির্বাচনের মাঠে দেখা গেল সেই একই হাসনাত আব্দুল্লাহ ও তার দল সেই জামাতের সাথেই নির্বাচনী জোট করেছে। একটা বিষয় খেয়াল করেন, যার পরিচয় নিয়েই প্রশ্ন তোলা হচ্ছিল তাকে রাজনৈতিক সমীকরণের প্রয়োজনে গ্রহণ করা হয়েছে। আমি সর্বশেষ একটা পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দেই, জামাত আর বিএনপি কিন্তু দুইবার নির্বাচনী জোট করেছিল, একবার ক্ষমতায় যাওয়ার জন্য, একবার ক্ষমতা ফিরে আসার জন্য। তখন কিন্তু তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু আজকে তাদের বর্তমান অবস্থাটা একটু খেয়াল করেন। আজকে সেই একই বন্ধুই শুধু রাজনৈতিক স্বার্থের জন্য কিভাবে একে অপরকে বাজেভাবে গালাগালি করতেছে। বিএনপির মুখে শোনা যায় জামাত নাকি ধর্মকে ব্যবসা বানিয়েছে, ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করতেছে, রাজনীতিকে ধর্মের নামে ব্যবহার করছে। আবার জামাতের মুখে শোনা যায় বিএনপি নাকি চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দুর্নীতির রাজনীতি করে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, এই অভিযোগগুলো কি নতুন, নাকি জোটের সময়ও এই সবগুলো অভিযোগই জানতো? স্বার্থের জন্য কেউ কিছুই বলেনি? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করেছি উইনস্টন চার্চিলের সেই বিখ্যাত উক্তিটা নিয়ে, বাংলাদেশের রাজনীতির বাস্তব সমীকরণটা মিলাতে। তো আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।